রাজধানী সহ আশপাশের বিভিন্ন এলাকায় রাতভর বৃষ্টি হয়েছে। এতে অনেক গুরুত্বপূর্ণ সড়কেই তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভোর থেকেই বিপাকে পড়তে হচ্ছে যাত্রী ও পথচারীদের। মিরপুরের কাজীপাড়া, কালশী, ধানমন্ডি, মতিঝিল, বনানীর বেশ কিছু সড়কে জলাবদ্ধতা দেখা যায়। এতে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জট বাড়ছে। পানির কারণে কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও গাড়ি বিকল হতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টি হতে পারে আজ। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। এছাড়া বৃহস্পতিবারের মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় রাজধানীতে 68 মিলিমিটার। সমস্যা, অনেক সমস্যা ভাই। মানুষের ভোগান্তি, এই যে রাস্তায় পানি পানি ধরে ভাই, এই রাস্তায় পানি আটন যায় না। এই 27 নম্বরে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, বা স্কুল খোলা থাকলে কোনো বাচ্চা স্কুল আসতে পারে না। এখানে একবারে বৃষ্টি হলে চলাফেরাই মুশকিল। হ্যাঁ, এখান দিয়ে বহুত গাড়ি নষ্ট হয়, এখান দিয়ে কোনো গাড়িও যেতে পারে না। জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া দেশজুড়ে। রাজধানী সহ সারা দেশে প্রধান সড়কের মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে নির্বাচনের বার্তা। নির্বাচন কমিশনের রোডম্যাপ ও অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থানের পরই সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে দেশ এখন নির্বাচনমুখী বলছেন বিশ্লেষকরা। আর ভোটারদের মতে নির্বাচনের মূল উৎসব শুরু হবে তফসিল ঘোষণার পরই। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে। এর 2 মাস আগে তফসিল ঘোষণা। সম্প্রতি ভোটের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। শুধু জেনারেশন নয়, এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। চলছে শুভেচ্ছা বাণীর আদলে ভোটের প্রচারণা। ভোটারদের মন জয় করার এই ক্ষুদ্র প্রয়াসের সাথে যুক্ত হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের প্রাণান্ত চেষ্টা। যদিও তফসিল ঘোষণার পরই পুরো দমে নির্বাচনী আমেজে ফেরার আশা সাধারণের। আমাদের তো নির্বাচন করার প্রশ্নে আসে না। আমার কথা হচ্ছে যে ইলেকশন, সুষ্ঠু ইলেকশন চাই আমরা, একজন সঠিক একটা সরকার চাই। নমিনেশন পেপার দেওয়ার পরে দেখা গেছে নির্বাচনের কামে আসবে, এটা না আসা পর্যন্ত নির্বাচনের আমেজ হবে। এমনি মহল্লায় এমনি ব্যানার ফেস্টুন টানাইতেছে না তারা, এটা মনে করেন একটা আনন্দ একটা। বিশ্লেষকরা বলছেন নির্বাচনী আমেজ তৈরিতে অনেকটাই সহায়ক হয়েছে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থান। স্থানীয় পর্যায়ে এর প্রভাব পড়তে শুরু করেছে বলেও মনে করছেন তারা। আমরা জানি যে নির্বাচন কমিশন রোড ম্যাপ ঘোষণা করেছে। দ্বিতীয়ত, নির্বাচন নিয়ে যে দেশি বিদেশি বক্তব্য, দেশীয়ভাবে যে বক্তব্য ডক্টর ইউনূসের ছিল, উনি বারবারই বলছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। জাতিসংঘে গিয়ে উনি আন্তর্জাতিক অঙ্গনে সেটিকে কনফার্ম করেছেন। আর তৃতীয় হচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচনের আগে যে ধরনের আলামত আমরা দেখি, যে স্টেক হোল্ডারদের সাথে মিটিং, সেটা সুশীল সমাজ হোক, সেটা শিক্ষাবিদ হোক, বা তাদের কর্মপরিকল্পনা বাস্তবায়নে তারা যে রোড ম্যাপ তৈরি করেছে, তার মধ্যে তারা পুরোপুরি এগিয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে। তাই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের অধীর আগ্রহের বহিঃপ্রকাশ ঘটছে ভোটকেন্দ্রিক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে, বলছেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের দমন করতে গিয়ে শেখ হাসিনা সহ তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিজেরা ফেঁসে গেছেন বলে জানিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য দিয়ে জানান, ইন্টারনেট বন্ধ থাকায় তখন আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাধ্য হয়ে যোগাযোগে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেন। এর ফলে তাদের কল রেকর্ড করা সহজ হয়, যা এখন তাদের মানবতা বিরোধী অপরাধের বড় প্রমাণ। আর তার রেকর্ডও করেছিল এনটিএমসি। গত বছরের 17 জুলাই থেকে 10 দিন মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই থেকে 5 দিন ব্রডব্যান্ড বন্ধ রাখে আওয়ামী লীগ সরকার। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মূলত জুলাই আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন রাখা এবং বাহিনীগুলোর নৃশংসতার তথ্য ছড়ানো ঠেকাতেই এই কাজ। ইন্টারনেট শাটডাউনের সেই সিদ্ধান্তই হিতে বিপরীত হয়ে দাঁড়ালো আওয়ামী লীগের জন্য।
এখনো নাম্বার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে। প্রসিকিউশন জানায় সে সময় ইন্টারনেট বন্ধ থাকায় শেখ হাসিনা সহ অনেকে মোবাইল ফোনে নির্দেশনা দিতে বাধ্য হন। এতে তাদের কল রেকর্ড করাও সহজ হয়। মারণাস্ত্র ব্যবহারের সেসব রেকর্ডই এখন মানবতা বিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ। আন্দোলন দমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন, তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন, কল রেকর্ড করেছিলেন সেই ব্যক্তিটি। এসব কল রেকর্ডের বড় অংশই পাওয়া যায় জিয়াউল হাসানের নিয়ন্ত্রণে থাকা টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC-তে। প্রসিকিউশন জানায় সরকার বিরোধীদের নজরদারিতে সবচেয়ে বেশি ব্যবহার করাও হয়েছিল এই সংস্থাটিকে। তার লালিত, তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন, তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করে রেখেছিলেন। এখন তিনি কি উদ্দেশ্যে রেখেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন। তবে বিচারের স্বার্থে আমরা এটা কাজে লাগাতে পারবো, আমাদের সৌভাগ্য। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করতে গিয়ে মোট 69টি কল রেকর্ড জব্দ করেন তদন্ত কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে রাতভর বৃষ্টিতে নাকাল নগরবাসী। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে ঢাকার মিরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আমরা দেখছি যে গতকাল রাত থেকে সারা রাতভর বৃষ্টি হওয়ার পরে এখনো কিন্তু সেই বৃষ্টি অব্যাহত রয়েছে এবং রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু পানি জমে গেছে। মিরপুরও এর মধ্যেই রয়েছে। মিরপুরের মানুষের জনজীবনে কি ধরনের দুর্ভোগ দেখতে পাচ্ছেন? যদিও আজকে সরকারি ছুটির দিন, কি অবস্থা সেখানে? নিশ্চয়ই, তবে আপনি যেটা বলছিলেন যে সরকারি ছুটি হওয়ার কারণে কিন্তু আসলে রাস্তায় যে মানুষের চলাচল সেটি তুলনামূলক কম, এবং সেই চলাচল কম থাকার কারণে আসলে যে ধরনের ভোগান্তি, বিশেষ করে বুধবারের মতো দিনে যে ধরনের ভোগান্তি হওয়ার কথা সেই তুলনায় ভোগান্তি অনেকটাই কম। তবে তারপরও যারা বেরিয়েছেন তাদের ক্ষেত্রে আমরা ভোগান্তি তো দেখতেই পাচ্ছি। আমরা যদি এখনকার পরিস্থিতি দেখে, আমরা আছি রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্পের এখানে, অর্থাৎ মিরপুর 1 নম্বরের দিকে যে সড়কটি, সেই সড়কটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই রাস্তায় যদি সকাল 7টার কথাও বলি, সকাল 7টার সময় আসলে যতটা পানি ছিল সেই তুলনায় কিন্তু এখন অনেকটাই কমতে শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি যে সিটি কর্পোরেশনের যারা কর্মী রয়েছে তারা কিন্তু বেশ ভোরবেলা থেকে আসলে এই যে জলজট, সেই জলজট কাটানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজকর্ম তারা কিন্তু শুরু করেছেন। এবং বিশেষ করে আমি যদি আপনাকে পুরো এই মিরপুর 1 নম্বর এবং এর আশপাশের এলাকার অবস্থার কথা বলি, তার প্রায় বেশিরভাগ জায়গাতেই কিন্তু এখন এই অবস্থাটাই দেখা যাচ্ছে, অর্থাৎ রাস্তার কিনার ধরে এবং ফুটপাতের কিছু অংশে জলাবদ্ধতা বা জলজট দেখা যাচ্ছে। কিন্তু প্রধান সড়কে গাড়ি চলাচলের ক্ষেত্রে সেই সমস্যা এখন অনেকটাই কেটে গেছে, যেটা আসলে সকাল 6টা বা 7টার সময় ছিল। আমরা কিন্তু সকাল 6টা এবং 7টার সময় মিরপুরের যে পরিস্থিতি আমরা দেখেছি সেই তুলনায় কিছুটা এখন ডেভেলপ করেছে। এবং এছাড়াও যদি আমরা ধানমন্ডির কথা বলি, ধানমন্ডিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে বা ভোরবেলায় আসলে যে পরিমাণ জলাবদ্ধতা বা জলজট ছিল সেটা কিন্তু এখন অনেকটাই কমে আসছে। যেহেতু সারা রাত আসলে বড় ধরনের ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বা ধারণা করা যাচ্ছে এটি প্রায় 80 মিলিমিটার থেকে 100 মিলিমিটারের মতো হতে পারে। এখন পর্যন্ত এরকম একটি ধারণা পাওয়া যাচ্ছে, যদিও আবহাওয়া অফিস থেকে এখনো এটি নিশ্চিতভাবে জানানো হয়নি। তবে যে ধারণা পাওয়া যাচ্ছে সেই ধারণাতেও যদি আমরা দেখি, এরকম টানা যখন ভারী বৃষ্টি হয়, বিশেষ করে 5 ঘন্টা 6 ঘন্টা বা 4 ঘন্টার মতো মুষলধারে এই ধরনের ভারী বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আসলে রাজধানীতে বেশিরভাগ জায়গাতেই জলাবদ্ধতা দেখা দেয়। তবে যেহেতু আজকে বন্ধের দিন, সেই কারণে রাস্তায় বা সড়কে গাড়ি চলাচলের মাত্রাটি কম, এবং গাড়ি চলাচলের মাত্রা কম হওয়ার কারণে যে জনভোগান্তি তৈরি হয় ব্যাপক আকারে, সেই ব্যাপক আকারে জনভোগান্তিটা আজকে আসলে সেভাবে নেই। আর এছাড়া আবহাওয়া অফিসের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, আবহাওয়া অফিস কিন্তু আমাদেরকে ধারণা দিচ্ছিল যে আজকে সারাদিনই আসলে থেমে থেমে কিন্তু এভাবে বৃষ্টি হবে। যদিও আজকে বাকি আর খুব ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির যে সংখ্যা, সেই সংখ্যাটা নেই। তবে হালকা থেকে মাঝারি যে বৃষ্টি, সেই বৃষ্টিপাত কিন্তু আজকে সারাদিনে অব্যাহত থাকবে, এবং সেক্ষেত্রে এই যে জলাবদ্ধতার যে বিষয়টি বা জলজটের যে বিষয়টি, সেটি কিন্তু কিছুটা থেকে যাবে বা থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মিরপুরের এলাকার কথাই যদি বলি, মিরপুর যে নিচু অঞ্চলগুলো রয়েছে, যদি কালশির দিককার কথা বলি, কালশির দিকের পানি কিন্তু আমরা সবসময় দেখি যে জলাবদ্ধতা যেটি দেখা দেয় সেটি নিরসন হতে বা সেই অবস্থার উন্নতি হতে
হতে বেশ সময় লাগে এবং সেই অবস্থায় কিন্তু এবারও হতে পারে বা আজকেও হতে পারে, এরকম একটি অবস্থান কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এছাড়াও যদি আমরা বনানীর দিকের কথা বলি, বনানী কাকলির দিকে যে অবস্থাটা আমরা দেখতে পাই যে বৃষ্টি হলে আসলে জলাবদ্ধতা তৈরি হয়, সেদিকে আমরা খোঁজ নিয়েছি এবং যতটুকু জানতে পেরেছি সেদিককার পানির অবস্থাও এখন আমরা মিরপুরের ফুটেজটা যেরকম দেখাচ্ছি অনেকটা কিন্তু সেরকমই, অর্থাৎ অনেকটাই আসলে নিয়ন্ত্রণের দিকে আসতেছে। এখন পর্যন্ত যে অবস্থায়, এই অবস্থায় যদি বিরাজ করে, অর্থাৎ বৃষ্টি যেরকম খুব ভারী বৃষ্টি হচ্ছে না, হালকা মাত্রার বৃষ্টি হচ্ছে, সেটাও যদি অবস্থান করে তাহলে আসলে পানি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যারা কর্মী বাহিনী রয়েছে তারা মাঠে রয়েছেন এবং তারা এই যে জলজট সেটি কাটানোর জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করছেন এবং কাজ করছেন। রাজধানীর মিরপুর থেকে ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার নবমী আজ। বুধবার সকাল 8:45 দেবীর কল্পারম্ভের মধ্য দিয়ে মণ্ডপগুলোতে শুরু হয়েছে দিনের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মমতে নবমীর পুণ্যতিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। নবমী তিথি শুরু হয় সন্ধি পূজার মধ্য দিয়ে। অষ্টমীর শেষ 24 মিনিট ও নবমীর প্রথম 24 মিনিট, সর্বমোট 48 মিনিটে হয় সন্ধি পূজা। এ সময়ই দেবী দুর্গার হাতে বধ হয় মহিষাসুর, আর রাম বধ করেছিলেন রাবণকে। তাই দিনটি আনন্দের সাথে উদযাপন করেন ভক্ত অনুরাগীরা। তবে এই দিনে আনন্দের মাঝে বিষাদের ছায়াও পড়েছে দেবী ভক্তদের মনে। দেবী আর একদিন পরেই কৈলাসে ফিরে যাবেন। দশমীর দিন দেয়া হবে প্রতিমা বিসর্জন। অশ্রুসিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে। মহানবমীতে আসলে শত্রুর বিনাশ করেন দেবী। সেই উপলক্ষে যে বিহিত পূজার বিধান আছে, সে বিহিত পূজার বিধান অনুসরণ করা হবে। মহাস্নান হবে, ষোড়শ উপচারে পূজা হবে এবং দেবীর প্রতি ভক্তি অর্ঘ নিবেদিত হবে। নবমীর আরও আয়োজন নিয়ে জানাতে এই মুহূর্তে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এখন নবমীর কি কি আয়োজন চলছে, আজকে সারাদিন কি কি আয়োজন থাকছে? ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানবমী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে। তবে মূল পূজাটি শুরু হবে ঠিক 9:57 তবে তার আগে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করে দিয়েছেন যারা এখানে পুরোহিতরা আছেন। আপনাকে যদি আমি একটু দেখাই, আমার পেছনে যে পূজা মণ্ডপ রয়েছে, যেখানে দেবী দুর্গা, সেখানে পুরোহিতরা নানা ধরনের মন্ত্র পাঠ করছেন। সেই মন্ত্র পাঠের মধ্য দিয়ে এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে একটি ধর্মীয় ভাব গাম্ভীর্যের একটি পরিবেশ ছড়িয়ে পড়েছে। তবে মাঝে মাঝে ঢাকের বাদ্যের আওয়াজ আসছে, যেটি আসলে উৎসবের আমেজ ছড়িয়ে দিচ্ছে ভক্ত এবং দর্শনার্থীদের মনে। একটি বিষয় যে এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকেই ভক্ত দর্শনার্থীদের ভিড় দেখা যায়। তবে আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি, অনেকটা দুর্যোগপূর্ণ একটি আবহাওয়া, সেই কারণে ভক্ত দর্শনার্থীদের আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আসছেন, সকাল থেকে কিছু কিছু মানুষ আসছেন তাদের পরিবার পরিজন নিয়ে দেবী দর্শনে তারা এখানে যোগ দিচ্ছেন। আরেকটি বিষয়, যেহেতু সকাল 9:57 থেকে মূল পূজাটি শুরু হবে, সে কারণেও অনেকে ধীরে সুস্থে আসছেন। আজকে থেকে শারদীয় দুর্গোৎসবের যে সরকারি ছুটি, সেটি আজকে থেকে শুরু হয়েছে। যদিও সনাতন ধর্মাবলম্বী যারা, তারা বেশ আগে ভাগে অর্থাৎ ষষ্ঠীর দিন থেকেই তারা ছুটিতে গিয়েছেন নিজ থেকে। আজকে সারা দেশে ছুটির আমেজ, রাজধানীতেও ছুটির আমেজ। সকালে একটি বৃষ্টি বিঘ্নিত দিন শুরু হয়েছে, তার কারণে ভোগান্তি হয়েছে, অনেক এলাকায় জলজট হয়েছে, তার কারণেও কিন্তু পুণ্যার্থী দর্শনার্থীদের আসতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আসছেন, যেহেতু উৎসবের দিন, এই দিনটাতে পূজা মণ্ডপে আসা থেকে বিরত থাকবেন সনাতন ধর্মাবলম্বীরা। তেমনটা হওয়ার কথা নয়, সেটি আমাদের ধারণা। তবে এই কয়েকদিন যে একটি ব্যবসা গরম ছিল, সেই গরম থেকে অনেকটা মুক্তি মিলেছে এবং সারাদিন আবহাওয়া অফিসের পূর্বাভাসে যেটি দেখছি, সারাদিন কিছুটা থেমে থেমে বৃষ্টি হবে। সেটা আসলে খুব বেশি প্রভাব ফেলবে না, বরং অনেকটা স্বস্তি দেবে এই আবহাওয়াটা সকলকে। আর আজকে যে মহানবমীতে বিহিত পূজা অনুষ্ঠিত হবে এবং ষোড়শ উপাচারে দেবীকে পূজা দেওয়া হবে নিয়ম অনুসারে, এবং
108টি নীল পদ্মে পূজিত হবেন দেবী দুর্গা। এবং এই মহানবমীর পূজাটা কিন্তু শুরু হয়েছে গতকাল সন্ধ্যা থেকে সন্ধি পূজার মাধ্যমে, অর্থাৎ অষ্টমী এবং নবমী তিথির যে মিলনক্ষণ সেই সময়টাতে সন্ধি পূজা করা হয়ে থাকে এবং তখনই 108টি নীল পদ্মে দেবীকে পূজিত করা হয়। তারই ধারাবাহিকতা আজকেও দেবীকে 108টি নীল পদ্মে পূজা দেওয়া হবে। এবং হিন্দু শাস্ত্রে বলা আছে যে মহানবমী রাত্রিতে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে। যদিও সারা বছর ধরে যে উৎসবের জন্য তারা অপেক্ষা করেন তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী তিথি, তাই একই সাথে আনন্দ এবং বিষাদের সুর দুটি বিরাজ করছে ভক্তদের মাঝে। আর আজকে যেটি আনন্দ আয়োজন রয়েছে, এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহা আরতি অনুষ্ঠিত হবে দেবীর উদ্দেশ্যে এবং এই আরতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন ভক্তরা এবং সেটি রাত 8টায় শুরু হওয়ার কথা রয়েছে। মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জেনেছি। আরেকটি বিষয় যে এই যে পূজা পর্ব, সেই পূজা পর্বে যারা এখানে ভক্ত দর্শনার্থীরা আছেন তারা তো অংশ নিতে পারবেনই। পুরোহিতরা এখানে যারা আছেন, পুরোহিত বর্গ, তারা মন্ত্রপাঠ করছেন, তার সাথে এখানে যারা উপস্থিত আছেন তারাও সেই পূজা পর্বে অংশ নিচ্ছেন। এবং আজকে যেহেতু 9:57 মহানবমীর মূল পূজা শুরু হবে এবং সেই পূজা শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদনের ব্যবস্থা থাকবে, তখন অনেক বেশি ভক্ত দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আমরা প্রত্যাশা করছি। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মহানবমী পূজার আরো আয়োজন নিয়ে জানাতে এই মুহূর্তে গাজীপুর ও কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি গাজীপুরে, জানাবেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই মুহূর্তে গাজীপুরে মহানবমীর কি আয়োজন চলছে? দেখুন, আজকে চতুর্থ দিন শারদীয় দুর্গোৎসবের, অর্থাৎ নবমীর দিন, এবং নবমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিছুক্ষণ পরেই শুরু হবে এবং সেই লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু মন্দিরে মন্দিরে চলছে। আমি যে পূজা মণ্ডপটিতে এসেছি সেটি কড্ডা এলাকার একটি প্রাচীন পূজা মণ্ডপ এবং এখানে কিন্তু যারা পূজারী রয়েছেন তারা পূজার যে আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে সেগুলো প্রস্তুতি নিচ্ছেন এবং পুরোহিত আছেন, তিনি কিছুক্ষণ পর শাস্ত্রীয় মতে যে আনুষ্ঠানিকতা সেগুলো শুরু করবেন এবং আগামীকাল দশমীর মাধ্যমে কিন্তু এই যে সেটি শেষ হবে। এবং আপনাকে বলে রাখি যে এবার যে দুর্গোৎসবটি হয়েছে সেটি আমরা গাজীপুরে লক্ষ্য করেছি, পুরোটাই উৎসবের ভাব ছিল। ঢাকঢোলের যে বাদ্যবাজনা সব হিন্দু পুরোহিত যারা রয়েছে, পূজার রয়েছেন, তাদের সম্মিলিত আনন্দ উৎসব এবং সাথে সাথে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের উপস্থিতি এই উৎসবকে আরও প্রাণবন্ত এবং সার্বজনীন করে তুলেছে। এবং আমরা এখন পর্যন্ত যে পুজো মণ্ডপগুলো ঘুরে দেখেছি, কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি, কোনো ধরনের সমস্যা হলে পূজারীরা বলছেন যে এবার তারা উৎসবমুখর পরিবেশে, আনন্দময় পরিবেশে তারা এই পুজো উদযাপন করতে পেরেছেন এবং আগামীকাল দেবী দুর্গার যে প্রতিমা বিসর্জন তার মাধ্যমে কিন্তু এবারের আনুষ্ঠানিকভাবে পূজার সমাপ্তি ঘটবে। এবং আপনাকে বলে রাখি যে এই পূজায় গাজীপুরে মহানগরে 121টি এবং জেলায় মিলে সব মিলে কিন্তু 460টি পূজা মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে এবং এখানে আনসার পুলিশ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন, র্যাবের সদস্যরা টহলে ছিলেন এবং সার্বক্ষণিকভাবে প্রতিটি পূজা মণ্ডপে আমরা দেখেছি আনসার সদস্য মোতায়েন ছিলেন এবং যা পুলিশের টহল সেগুলো ছিল এবং প্রতিটি পূজা মণ্ডপ কিন্তু সিসিটিভির আওতায় আনা হয়েছে। বলা চলে যে পূজা মণ্ডপগুলোকে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে। আবুল হাসান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। এবার আমরা যাচ্ছি কিশোরগঞ্জে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। সাজু, আমরা গাজীপুরের তথ্য শুনছিলাম, এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার পূজা মণ্ডপে? কি আনুষ্ঠানিকতা চলছে? আর যেহেতু মহানবমীরও বিশেষ আয়োজন রয়েছে, উল্লেখযোগ্য কি আয়োজন রয়েছে আজকে সারাদিন? দেখুন, আজ নবমী। আমি এখন দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলা শহরের 32 এলাকার একটি পূজা মণ্ডপে। এখানে তৈরি করা হয়েছে নবদুর্গা।
দুর্গা দেবীর 9টি রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমি আসলে যদি বলি যে আমি সকাল থেকে এসেছি, এই মণ্ডপেও পূজার যে আনুষ্ঠানিকতা সেটা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা একেবারে দিন রাত সারাক্ষণ তারা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন। কিশোরগঞ্জে মোট 384টি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে 13টি উপজেলায়। এবং আমি যদি আপনাকে একটু বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা কথা বলেছি, যিনি পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ রাসেল শেখ, তিনি যে কথাটা বলেছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কোনো ছাড় নেই এবং সকল স্তরের নিরাপত্তা এখানে রয়েছে। এখানে পুলিশ, র্যাব সারাক্ষণই টহল দিচ্ছেন এবং জেলা প্রশাসন যারা তারা সার্বক্ষণিক খবর নিচ্ছেন যে কেমন চলছে সেই মানে পূজা মণ্ডপ, এবং যারা পূজা আয়োজকরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছেন। খুব মানে আনন্দ, উদ্দীপনা এবং উৎসবের মধ্য দিয়ে কিশোরগঞ্জের 384টি পূজা মণ্ডপে পূজা চলছে এবং এখানে দিন রাত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। যারা ভক্তরা গাজীপুর এবং কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পঞ্চগড়ে প্রায় 3 যুগ ধরে একই আঙিনায় মুসলিম ও হিন্দুরা ধর্মীয় উপাসনা করছেন। পাশাপাশি মসজিদ মন্দিরে চলছে নামাজ, পূজা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উভয় ধর্মের অনুসারীরা বন্ধুত্বের বন্ধন গড়ে তুলেছেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। পঞ্চগড় সদরের জিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। এখানে পাশাপাশি দাঁড়িয়ে মসজিদ আর পূজা মণ্ডপ। এক পাশে ঢাকঢোল এবং পূজা অর্চনার সুর, অন্য পাশে আতরের সুবাস। 30 বছরের বেশি সময় ধরে দুই ধর্মের মানুষ এখানে পালন করছেন তাদের নিজ নিজ ধর্ম। নামাজের সময় থেমে যায় ঢাকঢোলের কোলাহল, আবার পূজার সময় ভরে ওঠে উলুধ্বনি আর ধূপকাঠির সুবাস। এক পাশে মসজিদ আছে, কিছু দূর পরে আমাদের মন্দির। তো এখানে মুসলমান ভাইরা ওরা ওদের মতো করে নামাজ পড়ে, আমরা আমাদের মতো করে পূজা করি। আমরা হিন্দু মুসলিম এখানে দীর্ঘদিন ধরে আমরা বসবাস করে আসি। আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই, আমরা সম্প্রদায় সম্প্রীতির মধ্যে সবাই আছি। জনপ্রতিনিধিদের কাছ থেকেও পাওয়া গেল সম্প্রীতির সুর। যে আমার যে গয়নাবাড়িতে শুধু জিতাপাড়া নয়, পুরা গয়নাবাড়ি ইউনিয়নে যত হিন্দু মুসলিম আমরা ভাই ভাই হিসাবে, এবং আমাদের মধ্যে একটা যে আন্তরিকতা আছে সেটার উদাহরণ আপনারা এখানে বলতে পারেন। এখানে আমাদের পূজা মণ্ডপের সামনে ওয়াক্তিয়া মসজিদ এবং আমাদের প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠেই আমরা কোণায় আছি। তো আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না। দীর্ঘদিন ধরেই ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে ধর্মীয় উৎসব উদযাপন করছে। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরে ইলিশ মাছ, জাল, জেলে ও সাম্পান নৌকার আবহে সজ্জিত করা হয়েছে পূজা মণ্ডপ। শহরের পুরান বাজার এলাকার দাসপাড়া সর্বজনীন কালী মন্দিরে ব্যতিক্রমী এমন পূজা মণ্ডপ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীর 1 মাস ধরে নিপুণ কারুকার্যে তৈরি করেছেন এই পূজা মণ্ডপ। নদী বাচুক, ইলিশ ফিরুক ঘরে, জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে এই বার্তা দিচ্ছেন চাঁদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। ইলিশ, জেলে, জাটকা, মা ইলিশ, জেলেদের মাছ ধরা, মাছ কেনা বেচা সহ নানা বিষয় নিয়ে সাজানো হয়েছে ব্যতিক্রমী পূজার মণ্ডপ। ইলিশের মানে থিমটা দিছে, এটা আসলে অসাধারণ। চাঁদপুরের সাথে এটা অ্যাডজাস্ট হয়েছে। প্রতি বছরই এটা এই মণ্ডপটা একটু ব্যতিক্রম করে, তার জন্য এই মণ্ডপের প্রতি সবার একটা আলাদা আগ্রহ থাকে যে এবার কি করবে, এর আগের বার কি হয়েছে। ইলিশ নিয়ে বিষয়ভিত্তিক এই পূজা মণ্ডপের নাম ইলিশের বাড়ি চাঁদপুর। এর আগে প্লাস্টিক বর্জন, বৃক্ষ নিধন ও পাখি রক্ষা নিয়ে পূজার পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা বেশ আলোচিত হয়। সেই ভাবনা থেকেই এই আয়োজন। ইলিশের বাড়ি চাঁদপুর, এটা একটা চাঁদপুরের একটা প্রতিষ্ঠিত নাম। সেটাকে তুলে ধরার জন্য আমাদের চারুকলা ছাত্র দ্বারা এটা তুলে ধরছি। বেশিরভাগই পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল। জাল ছিল ট্রেডিশনাল যে মাছের জাল ইউজ করা হয়, নতুন এগুলো আমরা ব্যবহার করেছি। প্রায় 2.5 লাখ টাকা ব্যয়ে সাজানো হয়েছে এই মণ্ডপ। আগামীতেও সামাজিক সচেতনতার নানা বার্তা দিতে চায় মন্দির কমিটি। মৎস্য মাছ পিঠাবাড়িতে আসুক, এই প্রেক্ষাপটকে মানুষকে জ্ঞাত করার জন্য ঝাটকা নিধন,
বন্ধ করুন, মা ইলিশ রক্ষা করুন, এই প্রতিবন্ধ বিষয় নিয়ে এবার আয়োজন। চাঁদপুরে এবার 224টি মণ্ডপে সিসি ক্যামেরা সহ ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থায়ন কমে আসছে, তাই নিজ দেশে প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের আসল সমাধান। জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভায় এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সংকট সমাধানে বিশ্ব নেতৃত্বকে 7 দফা প্রস্তাবনাও দিয়েছেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সভায় 7 দফা প্রস্তাবনা দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর মধ্যে রয়েছে রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন। প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা উভয়ের জন্যই সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এখন আর সংহতির কথা নয়, বরং কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়। উল্লেখ করেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশে মাদক পাচার সহ নানা হুমকিতে বাংলাদেশ। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জন্য আমাদের আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। রোহিঙ্গারা দেশের অভ্যন্তরে প্রবেশ করে নিরাপত্তার সংকটও তৈরি করছে। বেকার রোহিঙ্গাদের বাংলাদেশে উপার্জনের অনুমতি আমরা দিতে পারি না। প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর চাপ তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার। আশা প্রকাশ করে বলেন, উচ্চ পর্যায়ের সম্মেলন রোহিঙ্গা ইস্যুতে বিশ্বকে নতুন করে অঙ্গীকারাবদ্ধ করবে। অর্থায়ন কম আসছে, একমাত্র শান্তিপূর্ণ পথ হচ্ছে তাদের প্রত্যাবাসন শুরু করা। গণহত্যার শুরুর 8 বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেই। আন্তর্জাতিক অর্থায়নও মারাত্মক ঘাটতিতে ভুগছে। সংকট সমাধানে আমাদের একযোগে কাজ করার অঙ্গীকার করতে হবে। বাংলাদেশ এ লক্ষ্যে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত। অধ্যাপক ইউনূসের দাবি, গণহত্যার 8 বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক অর্থায়নও বড় ঘাটতিতে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়াতেও রাত থেকে ভারী বৃষ্টির কারণে ভোগান্তিতে নগরবাসী। 24 ঘন্টায় 85 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শহরের সাতমাথা, বড়গোলা, লতিফপুর কলোনি, জলেশ্বরী তলা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, রাতভর তো বগুড়াতেও বৃষ্টি হয়েছে এবং এখনও আমরা দেখছি যে অব্যাহত রয়েছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন আর জনদুর্ভোগ কেমন? বিশেষ করে যারা এই মুহূর্তে তাদের কর্মস্থলে যাচ্ছেন তারাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আর গত রাত থেকে যে বৃষ্টি হয়েছে তাতে আজ সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এইটুকু সময়ের মধ্যে অর্থাৎ 3 ঘন্টায় 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর এবং 12 ঘন্টায় প্রায় বলা যায় যে 40 মিলিমিটারের যে বিষয়টি ছিল সেটা হঠাৎ করে বেড়ে অনেকটা বেশি হয়েছে। আর পাশাপাশি তারা এটিও বলছে যে আজকে যতটা না বৃষ্টি হবে, কালকে বগুড়া সহ এর আশেপাশের এলাকায় আরও অনেকগুলো জায়গায় বেশ ভারী বৃষ্টি হতে পারে এমন আশঙ্কার কথাই তারা বলছেন। আবহাওয়া অফিসের পূর্ব যে বার্তা তাতে বলা হচ্ছে যে আগামী 6 তারিখেও বেশ কয়েকটি এলাকায় দেশের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আর এই বৃষ্টিপাতের ফলে বগুড়ার সবচেয়ে বেশি দুর্ভোগ হয়েছে যারা শহরের কেন্দ্রস্থল সাতমাথাকে অতিক্রম করে বিভিন্ন এলাকায় যায়, তাদেরকে বেশি ভোগান্তিতে পোহাতে হচ্ছে। কারণ আপনি জানেন যে শহরের সাতমাথা হলো বগুড়ার কেন্দ্রস্থল এবং এই কেন্দ্রস্থল অতিক্রম করেই অধিকাংশ মানুষকে সরকারের যে দপ্তরগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ আদালত, জেলা প্রশাসকের দপ্তর, পুলিশ সুপারের কার্যালয়, এই জায়গাগুলোতে যেতে হয়। ফলে তাদেরকে অনেক স্থানে হাঁটু পানি পার করে যেতে হচ্ছে। আর বগুড়া শহরের প্রায় 900 কিলোমিটার এলাকায় ড্রেন রয়েছে, তার 800-র মতো এখন বলা যায় যে পানির স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে পারেনি, যে কারণে এই যে জলাবদ্ধতা এটা দীর্ঘস্থায়ী হয়। আজকে বৃষ্টি হয়ে গেলে এই জলাবদ্ধতা আগামী 3-4 দিন, কোনো দিন বিশেষ করে লতিফপুর কলোনি এলাকায় 7 দিন পর্যন্ত জলাবদ্ধতা আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে বগুড়া পৌর এলাকার যে দুর্ভোগ সেটি একেবারে অবর্ণনীয় হয়ে ওঠে যখন ভারী বৃষ্টিপাত হয়। আর এটি এখন প্রস্তাবিত সিটি কর্পোরেশন বলে আমরা জানি, সেখানকার এখনো অবকাঠামো উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
পাশাপাশি জনভোগ লাঘবের জন্য যে ফুটপাতকে একটু পরিষ্কার রাখা অন্তত এই বৃষ্টির দিনগুলোতে, সেটাও সম্ভব হচ্ছে না, কারণ অধিকাংশ ফুটপাতের উপরেই এখন দোকানপাট বসেছে এবং নানাভাবে যানবাহন রেখে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এরকম বৃষ্টিপাতে বগুড়ার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয় এবং এটি নিরসনের কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত কোথাও দেখতে পাইনি। এবং জলাবদ্ধতা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। ৮ দফা দাবি পূরণে প্রশাসনের আশ্বাস ও দুর্গাপূজার কারণে খাগড়াছড়িতে অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 4 দিন পর অবরোধ স্থগিত হওয়ায় সকালে খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি সহ সব সড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে জেলা সদর ও গুইমারায় ১৪৪ ধারা বহাল রয়েছে। তা সত্ত্বেও দোকানপাট খোলা থাকবে বলে জানিয়েছে প্রশাসন। গত মঙ্গলবার এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। খাগড়াছড়িতে প্রশাসনের আশ্বাস ও দুর্গাপূজার জন্য ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। এদিকে গুইমারায় সহিংসতায় মারা যান জিপ চালক থোইং চিং মারমা। প্রিয়জনকে হারিয়ে শোকের মাতম তার পরিবারে। স্বজনরা মামলা না করলেও পুলিশ বাদী হয়ে মামলা করবে জানিয়েছে প্রশাসন। সেনাবাহিনী বলছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এদিকে সহিংসতার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। গাড়ির জন্য তেল আনতে রোববার রামসু বাজারে গিয়েছিলেন খাগড়াছড়ির গুইমারার জিপ চালক থইচিং মারমা। তখন সড়ক অবরোধ করা নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছিল। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। থইচিং মারমাকে হারিয়ে তার পরিবারে এখন শোকের মাতম। ঘরে 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, কিন্তু সন্তান জন্মের আগেই তরুণ থইচিংয়ের চলে যাওয়া মানতে পারছেন না স্বজনরা। পরিবারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তাদের। তেল নিতে বের হয়েছে 5-10 মিনিটের মধ্যে শুনছি যে গুলি লাগছে। ছেলে আমাদের সংসার, ছেলে বৌমা এখন সামনে ডেলিভারি হবে না তারিখে। এদিকে সন্তান হারালেও কোনো মামলা করতে চান না থইচিং মারমার বাবা। ভবিষ্যতে যেন কোনো বাবার বুক খালি না হয়, এমনই প্রত্যাশা তার। বিচার চাই যে যাহাতে আরো আগামীতে যাহাতে আমার মতো বুক খালি না মতো এরকম আমি বিচার চাইতেছি। ইতোমধ্যে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছে প্রশাসন। সংঘাতের কেন্দ্র গুইমারার রামসু বাজারও পরিদর্শন করেছেন তারা। পরিবার মামলা না করলেও পুলিশই বাদী হয়ে মামলা করবে জানালেন পুলিশ সুপার। খাগড়াছড়ি ঘটনা আমরা দেখছি এবং এখানে অবশ্যই মামলা হবে। মামলা প্রক্রিয়াধীন, আজকে মামলা হয়ে যাবে এবং এখানে যাদের দোকান ভাঙচুর হয়েছে বা লুটপাট হয়েছে তাদেরকে আমরা নিয়ে আসতেছি থানায়, তারা বাদী হয়ে মামলা করতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের পাশাপাশি সব ধরনের সহায়তার কথা জানিয়েছে সেনাবাহিনী। পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বৃহৎ আকারের কোনো ষড়যন্ত্রের একটা অংশ বিশেষ। এদিকে খাগড়াছড়ির গুইমারার সহিংসতার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি। ঝালকাঠি খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে ধানসিঁড়ি নদীর তীরে কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার। ভবিষ্যৎ প্রজন্মের কাছে কবির স্মৃতি তুলে ধরতে গত বছর প্রায় 3.25 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এটি। তবে 1 বছর ধরে পড়ে আছে তালাবদ্ধ। প্রতিদিন ঘুরতে এসে হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা। খুলে দেওয়া হচ্ছে না আমলাতান্ত্রিক জটিলতায়। এদিকে জেলা প্রশাসন অনুমতির কথা জানালেও ভিন্ন কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছি পরের খবরে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান,
5 দফা দাবির পক্ষে জনমত গঠনে 1 থেকে 9 অক্টোবর সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালন হবে। 10 অক্টোবর রাজধানী সহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেওয়া হবে। তিনি বলেন, জনগণের দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। তা না হলে জনগণ রাজপথে আন্দোলন চলমান রাখতে বাধ্য হবে। এর আগে সেপ্টেম্বরে একই দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী 10 অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। গণমিছিল আগামী 10 তারিখ রাজধানী সহ সকল বিভাগীয় শহরে। 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব। ইসলামী ব্যাংকে একদিকে চলছে ছাঁটাই, অন্যদিকে বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে প্রতিষ্ঠানটি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, চাকরি বিধি লঙ্ঘন করায় 200 কর্মীকে ছাঁটাইয়ের পাশাপাশি 5000 কর্মীকে ওএসডি করা হয়েছে। বিগত সরকারের সময় অনিয়ম করে অনেক লোক নিয়োগ দেয়া হলেও এখন যোগ্যরা টিকে থাকবে বলে জানান কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক বলছে, মেধা যাচাইয়ের নামে কাউকে চাকরিচ্যুত করা অন্যায়। 2017 সালে ইসলামী ব্যাংক জোর করে দখল করে নেয় ব্যাংক লুটেরা এস আলম গ্রুপ। অনিয়ম দুর্নীতি করে শুধু নামে বেনামে ঋণ নেওয়া ও অর্থ পাচার নয়, নিয়োগ দেয়া হয়েছে হাজার হাজার কর্মী। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় এস আলম গ্রুপ। অবৈধভাবে নিয়োগ দেওয়া কর্মীদের যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন পরীক্ষা নেয় ব্যাংক কর্তৃপক্ষ। তবে সেখানে 200 জন শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের চাকরিচ্যুত করা হয়। আমাদের দাবি একটাই, ম্যানেজমেন্টের প্রতি এই অমানবিক যে সিদ্ধান্ত ম্যানেজমেন্ট নিয়েছেন, আমাদের প্রতি এই টার্মিনেশন লেটার, প্রত্যেকের টার্মিনেশন লেটার ম্যানেজমেন্ট উইথড্র করবেন। অন্যায় এবং অন্যায্যভাবে আমাকে টার্মিনেট করা হয়েছে। এতে আমি সামাজিক, মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। ইসলামী ব্যাংক বলছে, আওয়ামী লীগ সরকারের সময় অনিয়ম দুর্নীতির মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া জালিয়াতি করে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাজারো লোক নিয়োগ পেয়েছে। মাত্র 7 বছরে 11,000 কর্মী নিয়োগ দেয় এস আলম গ্রুপ। যারা বাই দিস টাইম অপপ্রচার চালাচ্ছে এবং নেগেটিভ কথা, যেটা আনপ্রফেশনাল, নীতি নৈতিকতা বিবর্জিত এবং কোড অফ কন্ডাক্ট বিরোধী, এদেরকে আমরা তাদের ব্যবস্থা নিয়েছি। আর বাকিদেরকে কিন্তু আমরা শুধুমাত্র বলেছি, তোমরা অফিসে আসো, তোমাদের আপাতত কাজ করার দরকার নেই, তার মানে তোমাদের অফিসে আসবা, তোমাদের চাকরি আছে, বেতনও পাবে। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রচলিত ব্যাংকিং আইন অনুযায়ী যে কোনো ব্যাংক যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্মী নিয়োগ ও ছাঁটাই করতে পারে। তবে এক্ষেত্রে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। আমি পরীক্ষা নিব, স্বচ্ছভাবে পরীক্ষা নেব, সেই পরীক্ষার যে স্ট্যান্ডার্ড বা মাপকাঠি, সেই মাপকাঠিতে যারা মান উত্তীর্ণ হতে পারবে না তাদের ব্যাপারে আমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যারা উত্তীর্ণ হয়েছে কিন্তু সে আমার টার্গেটের মধ্যে আগেই ছিল, অতএব তাকে আমি টার্মিনেট করব। এই ধরনের অস্বচ্ছ কাজ যাতে না হয়। ইসলামী ব্যাংক বলছে, এস আলমের 11,000 নিয়োগের মধ্যে 10,000 কর্মী এখনও ব্যাংকটিতে আছেন। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের সেন্ট মার্টিন এলাকায় সাগরে মাছ ধরার সময় 14 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার সকালে 2টি ট্রলার সহ তাদের অপহরণ করা হয়। টেকনাফ বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ জানান, কায়ুকখালী ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। এর মধ্যে 2টি ট্রলার সহ 14 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের কাছ থেকে অপহরণের বিষয়টি জেনেছে তারা। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এর আগে গত 12 সেপ্টেম্বর আরাকান আর্মি 5টি ট্রলারের 40 জেলেকে অপহরণ করে। তাদের মধ্যে 17 জন কৌশলে পালিয়ে আসে। ট্রলার মালিকদের হিসাবে গেল বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত 242 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে 142 জনকে ফেরত এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। বগুড়া পৌর শহরের 13 নম্বর ওয়ার্ড যুব দলের
সাংগঠনিক সম্পাদক রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মাগুরা গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় রাহুল লিজ নেয়া পুকুরে মাছ ধরতে ওই এলাকায় যান। তাকে একা পেয়ে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। পুলিশ বলছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ধারণা করছে পুলিশ। পূজার লম্বা বন্ধের মধ্যেও থেমে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। আবাসিক শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় অনলাইনের পাশাপাশি বাসায় গিয়েও প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। প্রার্থীদের আশা, ৩৫ বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচনে সিংহভাগ শিক্ষার্থী ভোট দেবেন। ৩৫ বছর পর হতে যাচ্ছে চাকসু নির্বাচন। আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার একদিন পর ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শুরু হয় দুর্গাপূজার ছুটি। লম্বা ছুটিতে ক্যাম্পাস ছেড়ে গেছেন প্রায় ৭,০০০ আবাসিক শিক্ষার্থী। এতে নির্বাচনী প্রচারে ভাটা পড়লেও বসেনে প্রার্থীরা। আমাদের সেন্টার ফিল্ডগুলা এবং ঝুপড়িগুলা এবং আমাদের যে প্ল্যাটফর্ম আছে, আমাদের 0 পয়েন্ট, ওইখানে আমরা বিশেষ করে স্টেশনেগুলো কভার করছি। আবাসিক যে শিক্ষার্থীগুলো আছে, আমরা প্রত্যেকটা হলে হলে যাচ্ছি, তাদের অভাব অভিযোগ, যে প্রাপ্তি প্রত্যাশাগুলো শুনতেছি। এখনও যেসব শিক্ষার্থী হলে রয়েছেন এবং শহরের বাসায় থাকছেন, তাদের সঙ্গে দেখা করে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। তবে বেশি জোর দিচ্ছেন অনলাইন প্রচারে। প্রত্যেকটা মানুষই চায় আমি তাকে যেন পার্সোনালি রিচ করি, আমার যে ইশতেহারগুলো আছে তাকে যেন আমি কনভিন্স করতে পারি। সেই দিক থেকে আমরা অনলাইন ফোকাস রাখতেছি। প্রচারণাটা কিছুটা অনলাইন বেসড রেখেছি এবং যে স্টুডেন্টরাই আমাদের ক্যাম্পাসে এখন পর্যন্ত অবস্থান করছে তাদের সাথে আমরা গণসংযোগ করছি। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল ছাত্রদল ও ছাত্র শিবির বলছে, ছুটিতে শিক্ষার্থীরা দূরে চলে গেলেও নির্বাচনের আগে ক্যাম্পাসে ফিরে ভোট দিবেন তারা। আমরা এখন অনলাইনের দিকে একটু ফোকাস করছি। অনলাইনে প্রচারণাটা এখন প্রায়োরিটি দেওয়া হচ্ছে। পাশাপাশি অফলাইনে যে সকল শিক্ষার্থীরা এখন স্টে করছে ক্যাম্পাসে, অনেকে আবার পরীক্ষা এবং পরীক্ষার কারণে অনেকে থেকে গেছে, তাদের কাছে আমরা রিচ করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি কটেজগুলোতে, শহরের বাসাগুলোতে যেন তাদের কাছে পৌঁছাতে পারি। আমাদের তো অনেকেই, যেহেতু আমি নিজে একজন শিক্ষার্থী, আমাদের ব্যাচমেট বন্ধুরা আছে, তো তাদের মাধ্যমে চেষ্টা করছি যে ওই জায়গায় যাওয়ার জন্য। চাকসু নির্বাচনে ৪১৫ প্রার্থীর মধ্যে ২৬টি পদে ছাত্র প্রতিনিধি ঠিক করবেন ২৭,০০০ ভোটার। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। নানা আনুষ্ঠানিকতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম দিন এই দিবস পালন করা হয়। ১৯৯০ সালে জাতিসংঘ আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের সমস্যা ও প্রতিকারের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস পালন করা হয়। ১৯৯১ সাল থেকে এই দিবসটি পালন করা শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা অনুযায়ী ২০২১ সালের মধ্যে পৃথিবীতে প্রবীণের সংখ্যা ২০০ কোটি ছাড়িয়ে যাবে। দেশে বয়স্ক ভাতা পান না ৬৬ লাখেরও বেশি প্রবীণ। ষাটোর্ধ্ব প্রবীণদের স্বাস্থ্যসেবায় বিশেষ নজর দেওয়ার দাবি জানিয়েছে সিনিয়র সিটিজেন্স ফোরাম। প্রবীণদের সুরক্ষা, অধিকার নিশ্চিত এবং বার্ধক্য সংক্রান্ত সমস্যা ও তার প্রতিকার নিয়ে সচেতনতা সৃষ্টির তাগিদ তাদের। ৭৮ বছর বয়সের প্রবীণ শরীয়তপুরের মনির হোসেন রাজধানীর মহানগর প্রজেক্টে ছোট্ট একটি দোকান চালান। সাইকেল, রিকশা, মোটরযান মেরামত করেন তিনি। ৫ ছেলে মেয়ে থাকলেও নিজের রোজগার নিজেকেই করতে হয়। মাদারীপুরের দবির উদ্দিন চাকরি করতেন খুলনা জুট মিলে। সেখানে চাকরি হারানোর পর ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর কাজ করছেন। নিজের সংসার তো যোগান দিতে হবে। এখানে আল্লাহর রহমতে যদি পারি, এখনো যতটুকু হিম্মত আছে ইনশাল্লাহ করে খাইতে পারবো। একই প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী কর্মচারী হুমায়ুন কবিরও ৬০ পার করেছেন। কাজকর্ম না করলে তো চলা যাবে না। এই ধরেন কারেন্ট বিল, ডিশ বিল, পোলাপানে পড়া লেখা, প্রাইভেট।
খুলনার পাইকগাছার প্রবীণ মুনির শেখ রিকশা চালান ঢাকায়। গ্রামে তার 18 কাঠা জমি দখল করে রেখেছে আত্মীয় স্বজন। 7 বার আমার খালি আইডেন্টি কার্ডে ফটোকপি নিয়েছে, নিয়ে কয় ওই আইডেন্টি কার্ডে ফটোকপি আর ওই জমি দাক্ষতি নেই, এবার ওই তালিকা বানায় আমরা জায়গাও কি দিয়ে গেছি। সমাজে মধ্য ও উচ্চবিত্ত প্রবীণদের চিত্র আবার ভিন্ন। তাদের কেউ কেউ উচ্চ পদে চাকরি ও অবসর শেষে থাকছেন বৃদ্ধাশ্রমে। দেশে প্রবীণ ভাতার আওতায় আছে 84 লাখ। বয়স্ক ভাতা পান না 66 লাখেরও বেশি। তাই দরিদ্র ও অসচ্ছল প্রবীণদের জন্য প্রতিটি হাসপাতালে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা থাকাটা জরুরি। প্রবীণদের জন্য সরকারের একটা আলাদা বাজেট থাকা উচিত। এটা প্রবীণদের জন্য নির্দিষ্ট থাকবে তাদের স্বাস্থ্য সেবার জন্য, এবং প্রত্যেক হাসপাতালে তাদেরকে ভর্তি হওয়া, অ্যাডমিশনের জন্য বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য তাদের প্রায়োরিটি থাকা উচিত। দেশে 65 বছরেরও বেশি বয়সী আছে 97,27,000। সমাজসেবা অধিদপ্তর ও সিনিয়র সিটিজেন ফোরাম বলছে, যা আগামী বছর দাঁড়াবে প্রায় 2 কোটিতে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 556 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনই পুরুষ এবং সবাই বরিশালের বাসিন্দা। এবছর 30 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 198 জনের। এদিকে গত একদিনে সারা দেশে 612 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে 44,796 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এবছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 47,342 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার 1 বছর ধরে তালাবদ্ধ। আমলাতান্ত্রিক জটিলতায় এখনও এই পর্যটন কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। তালাবদ্ধ ভবন দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা। প্রকল্প বাস্তবায়নকারী পাউবো বলছে, এই বিষয়ে কর্তৃপক্ষের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। অন্যদিকে প্রশাসন বলছে, সংগ্রহশালাটি চালুর অনুমতি দেওয়া হয়েছে। ঝালকাঠি খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে ধানসিঁড়ি নদীর তীরে অবস্থিত জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার ইতিমধ্যে নজর কেড়েছে দর্শনার্থীদের। প্রতিদিনই এখানে ঘুরতে আসেন অনেকেই, কিন্তু সংগ্রহশালায় প্রবেশের সুযোগ না থাকায় হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। নির্মাণের প্রায় 1 বছর পার হলেও এখনও হস্তান্তর না হওয়ায় শুরু হয়নি সংগ্রহশালাটির কার্যক্রম। স্থাপনাটি দ্রুত চালুর দাবি এখানে ঘুরতে আসা ভ্রমণ পিপাসু ও স্থানীয়দের। দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে, যেটি খোলা হলে আমাদের কবি সাহিত্যিকদের নিয়মিত একটি আড্ডাখানা এখানে হতো। এখানে কোনো বই নেই, ভেবেছিলাম যে এখানে এসে আমরা বই পড়বো এবং আমাদের লেখাকে সমৃদ্ধ করব এবং জীবনানন্দ সম্পর্কে জানতে পারবো। সংগ্রহশালাটি বাস্তবায়নের দায়িত্ব থাকা পাউবোর এ কর্মকর্তা জানান, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে। রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করার জন্য আমরা জেলা প্রশাসকে আলোচনা করেছিলাম। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে একটি প্রস্তাবনা পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে। মহাপরিচালক মহোদয়ের সম্মতি পাওয়া গেলে আমরা এটাকে হস্তান্তর করব। অন্যদিকে প্রশাসন দাবি করছে, স্থাপনাটি চালুর জন্য এরই মধ্যে পাউবোকে অনুমতি দেওয়া হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডে একটা চিঠি লিখেছি, সেখান থেকে কি রেসপন্স পাওয়া যায় সেটা আমরা দেখব। আর এর পূর্বে এটা রাজাপুর উপজেলা পরিষদ থেকেই এটা বর্তমানে ম্যানেজমেন্ট করা হচ্ছে। এ ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।